ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে যাচ্ছি নবদ্বীপ মায়াপুর ভ্রমণে। তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে। আর আমি যেহেতু আজকে প্রথমবারের জন্য মায়াপুর স্টে করব, তো হোটেলের ডিটেলসও থাকবে ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। এখন আমি রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনের ওভারব্রিজ দিয়ে আমি এখন আপাতত স্বরূপগঞ্জে অটো ধরার জন্য যেখানে বেরোতে হবে সেই ওভারব্রিজ দিয়ে নামছি। নেমে এবার অটো ধরবো। অটো ধরে খেয়া পার হয়ে আমি প্রথমে যাব নবদ্বীপ। নবদ্বীপ থেকে তারপর যাব মায়াপুর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ ওভারব্রিজ থেকে প্রচুর অটো দেখা যাচ্ছে। এই সমস্ত অটোগুলোই কিন্তু চলে যায় স্বরূপগঞ্জের ঘাটে, যেখান থেকে তোমরা মায়াপুরও যেতে পারবে আর নবদ্বীপও যেতে পারবে। তো আমি আপাতত ওভারব্রিজ দিয়ে নামছি। নেমে অটো স্ট্যান্ডের সামনে যাব, তারপর ওখান থেকে অটো ধরে আমি এবার প্রথমে যাব নবদ্বীপ। নবদ্বীপ সারাদিন ভ্রমণ করে তারপর আমি যাব মায়াপুর। আর আজকে আমরা মায়াপুরে স্টে করছি। কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোনোর পর সব রকম ব্যবস্থাই তোমরা দেখতে পাবে। যেরকম তোমরা যদি মনে করো ঘাট পার হবে, তাহলে তোমরা ঘাটে যেতে পারো, মানে খেয়া পার হয়ে যাবে সেটা ভাবলে। আর যদি মনে করো না খেয়া পার হবে না, সরাসরি মন্দিরের সামনে পৌঁছে যাবে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু টোটো বা অটো পেয়ে যাবে। আমরা স্বরূপগঞ্জের ঘাটে যাওয়ার জন্য একটা অটো নিয়েছিলাম। অটোর ভাড়া ছিল মাথাপিছু 35 টাকা, আর এটা কিন্তু ফিক্সড ভাড়া। তো স্বরূপগঞ্জের ঘাটে পৌঁছাতে আমাদের মোটামুটি 35 থেকে 40 মিনিট মতন সময় লেগে গিয়েছিল। সেখানে যাওয়ার পর 3 টাকা করে ফেরির টিকিট ছিল। এবার আমরা খেয়া পার হয়ে চলে যাব নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাট থেকে তোমরা অনেক টোটো পেয়ে যাবে নবদ্বীপ ঘুরে দেখার জন্য। টোটো তোমাদের কিন্তু রিজার্ভ করতে হবে, কারণ ঘুরিয়ে দেখানোর জন্য কোনো রানিং টোটো পাওয়া যায় না। তো টোটো কিন্তু তোমাদেরকে রিজার্ভ করেই যেতে হবে। টোটোর ভাড়া কিন্তু প্রথমে ওরা অনেক বেশি বলে, পরে বার্গেনিং করলে ভাড়াটা অনেকটাই কমে। আমি সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো যে আমাদের কত ভাড়া পড়েছিল আর আমরা কি জায়গা ঘুরে দেখেছি। তো আমাদের খেয়া চলে এসেছে ঘাটের কাছাকাছি। এবার নেমে পড়বো আমরা। তোমরা যখন ঘাটের থেকে বাইরের দিকে বেরোবে, তখন তোমরা দেখতে পাবে অজস্র টোটোর লাইন রয়েছে এবং ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর মিষ্টির দোকান রয়েছে, যেখান থেকে তোমরা চাইলে নবদ্বীপের বিখ্যাত লাল দই একবার টেস্ট করে দেখতেই পারো। তো আমরা এবার বেরিয়ে পড়েছিলাম। বেরিয়েই দেখলাম প্রচুর টোটো রয়েছে। টোটো আগে থেকে রিজার্ভ করার কোনো প্রয়োজন নেই, কারণ অজস্র টোটো এখানে থাকে। তোমরা কিন্তু একবারে একটা টোটো বুক না করে 3-4টে টোটোর সাথে কথা বলে দামটা বার্গেনিং করে ফিক্স করে দেবে। ঠান্ডায় তাই আর ভিডিও করা হয়নি। তো এখনও অটোতে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি নবদ্বীপে এসে। নবদ্বীপে চারিদিকটাকে ঘুরে দেখবো, তারপর এখান থেকে আমরা মায়াপুর যাব। তো নবদ্বীপের কী দর্শনীয় স্থান রয়েছে সেগুলো অনুযায়ী এখানে বিভিন্ন রকম ভাড়া ফিক্সড করা রয়েছে। আমাদের যা কিছু বলেছিল তার উপর বার্গেনিং করে আমরা একটা ভাড়া ঠিকঠাক করেছি, সেটা তোমাদেরকে ভিডিওতে আমি পরে জানিয়ে দেবো। এখন চলো নবদ্বীপটা ঘুরে দেখা যাক। আর নবদ্বীপ ঘোরা কমপ্লিট করতে মোটামুটি ওনারা বললো 3 ঘন্টার মতন লাগবে। তারপর আমরা এখান থেকে আবার খেয়া পার হয়ে চলে যাবো মায়াপুর। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি আছি এখন নবদ্বীপের প্রথম দর্শনীয় স্থান রাধারানী মন্দিরে। রাধারানী মন্দির দর্শন করেছি, আপনাদেরকেও দর্শন করাবো। আর এখানে 10 টাকা করে টিকিটের বিনিময়ে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে নিচে, গুপ্ত বৃন্দাবন যেটার নাম রাখা হয়েছে। সেখানেও ক্যামেরা অ্যালাউড ছিল, তো সেই জায়গাটিও আপনাদের দর্শন করাবো। তো চলুন এবার রাধারানী মন্দির দর্শন করুন আমার সাথে।
জন্মস্থানে। তো এখানে নিমাইয়ের জন্মস্থানে এখানে আমি প্রথমবারের জন্য দেখলাম যে এখানে ভোগ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। আমার উল্টো দিকেই যে দেখতে পাচ্ছেন আপনারা যে পুস্তকালয়টা, ওখান থেকে চাইলে আপনারা ভোগ গ্রহণের জন্য কুপন কাটতে পারবেন 80 টাকার বিনিময়ে। আমরা প্রসাদ গ্রহণ করব ভাবছিলাম, কিন্তু এখন আর ভোগ অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এখানে ভোগ গ্রহণও করতে পারবেন। এরপর আমরা চলে গিয়েছিলাম নরহরি ধাম। এই নরহরি ধাম কিন্তু প্রধানত 60 ফুটের গৌরাঙ্গর জন্যই বিখ্যাত। এখানে আমরা এর আগেও বহুবার এসেছি। এই জায়গাটিতে খুব সুন্দর করে ভেতরটি সাজানো রয়েছে। এখানের কুপন বা এন্ট্রি ফি 10 টাকা করে। তাছাড়া এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা কি করেছিলাম, 70 টাকা করে এখান থেকে ভোগের কুপন কেটে নিয়েছিলাম। যেহেতু আমাদের এখানে পৌঁছাতে দুপুর প্রায় 1টা বেজে গিয়েছিল, তাই আমাদের খিদেও পেয়ে গিয়েছিল এবং আমরা যেহেতু দেখলাম যে ভোগ গ্রহণ করার এখানে সুবিধা রয়েছে, তাই আমরা এখান থেকে ভোগের কুপন কেটে নিয়েছিলাম। এই নরহরি ধামের 2টো শাখা রয়েছে। একটা হচ্ছে রাস্তার এই পারে, যেটাতে তোমরা এই পুরো সুন্দর করে বৃন্দাবন সাজানো বিভিন্ন জিনিস দেখতে পারবে, এবং তারপর বেরিয়ে রাস্তার ঠিক উল্টো দিকেই আরেকটা নরহরি ধামের পার্ট রয়েছে, যেটা কিনা আশ্রম। সেখানে গিয়েই তোমরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবে এবং এমনকি সেখানে থাকারও ব্যবস্থা আছে। 70 টাকার বিনিময়ে আমরা খেয়েছিলাম ভাত, তার সাথে ছিল একটা বেগুনের তরকারি, ছিল একটা সবজি, ডাল, আরও একটা সবজি, পনির এবং চাটনি। প্রসাদ কিন্তু খুবই সুন্দর ছিল। তো এইমাত্র আমরা ভিজিট করলাম কি যেন নাম ছিল, নরহরি ধাম। আর নরহরি ধামের প্রসাদ গ্রহণেরও সুব্যবস্থা ছিল, তো সেখান থেকে আমরা প্রসাদও গ্রহণ করেছি। তো প্রসাদ গ্রহণের পর এখন আমরা বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। আর আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা, সকাল থেকে রোদও ওঠেনি, আজকে 2-3 দিন ধরে রোদ উঠছেও না। এরপর আমরা পরবর্তী দর্শনীয় স্থানে যাচ্ছি। এরপর আমরা ছোট ছোট আরও অনেকগুলো মন্দির দেখেছিলাম, যেমন সোনার গৌরাঙ্গ, অদ্বৈত মহাপ্রভুর মন্দির। অনেকগুলো ছোট ছোট মন্দির আমাদেরকে দেখানো হয়। আমি এখন আছি জল মন্দিরে। আমাদের এখানে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে, বেলা প্রায় শেষের দিকে। আর এখানে মন্দিরটা যে রয়েছে, যেটা জলের মধ্যে, সেখানে তো যাওয়া যায় না। এখানে এমনিতে প্রচুর হাঁস আর হরিণ রয়েছে। আমরা আপাতত হরিণ দেখতেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে কটা হরিণই দেখাই। আজকে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা।
মন্দির দেখার সাথে আমাদের নবদ্বীপের ট্রিপ এখানেই শেষ হলো। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব ঘাটে, আর ঘাট পার হয়ে চলে যাব মায়াপুরে। এবার তোমাদেরকে বলি যে এই সারাদিন যে আমরা ঘুরলাম তাতে আমাদের সময় লাগলো মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা মতন, এবং টোটো ভাড়া আমাদের কাছে চেয়েছিল 550 টাকা। আফটার বার্গেনিং আমরা পে করেছি 400 টাকা, যেখানে আমাদেরকে মোটামুটি 7-8টা জায়গা দেখানো হয়েছে। আর আরও 2-1টা জায়গা এখানে দেখার মতন আছে, কিন্তু সময়ের অভাবে আমরা আর সেখানে যাচ্ছি না। তো চলো এবার টোটোতে উঠি, এবার এখান থেকে আমরা চলে যাব ঘাটে। তোমরা যদি 4 জন একটা টোটোতে ট্রাভেল করো তাহলে তোমাদের মাথা পিছু মাত্র 100 টাকা পড়বে নবদ্বীপ ভ্রমণ করতে। এরপর আবার আমরা চলে গেলাম ঘাটে, এবং সেখান থেকে খেয়া পার হয়ে চলে যাব মায়াপুর। মায়াপুরে খেয়া পার হওয়ার জন্য আমাদের 10 টাকা করে টিকিট মূল্য নিয়েছিল। নবদ্বীপ বলো বা মায়াপুর, দুটোই কিন্তু আমাদের কাছে খুবই প্রিয় জায়গা, আর দুটোই আমাদের কাছে একদম মনে হয় যেন চির নতুন। মায়াপুর যতবারই যাই না কেন মন কিন্তু ভালো লাগে, আর ততবারই মন কিন্তু টানে আমাদেরকে মায়াপুর যাওয়ার জন্য। খেয়া পার হওয়ার পর ঘাটের থেকে মায়াপুর কিন্তু সামান্যই দূরত্ব, কিন্তু আমরা তাও টোটো নিয়ে নিয়েছিলাম, সঙ্গে বাচ্চা ছিল তাই। যদি সঙ্গে অনেক লাগেজ থাকে, বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে কিন্তু তোমরা ওই পার থেকে একটা টোটো নিয়ে নেবে। টোটোর মূল্য পড়বে পার হেড 10 টাকা করে। তো এখন আমি বসে আছি লঞ্চে, এখনই লঞ্চ ছেড়ে দেবে। আর যখন লঞ্চটা ছাড়লো তখন বেশ একটা সুন্দর জিনিস দেখলাম। আমরা সকলেই জানি যে এই মায়াপুর যাওয়ার সময় জলের যে দুরকম রং সেটা খুব ভালোভাবেই দেখা যায়। তো আজকে এটা আরও সুন্দর করে আমি দেখলাম। দেখো, এই পাশের জলের রংটা আলাদা, আর ওই পাশে যমুনার জলের রংটা কিন্তু অনেকটাই কালো। আস্তে আস্তে আমরা এই জলটা পার করে ওই যমুনার জলের দিকে মিশে গেলাম। মায়াপুর নেমে আমাদের প্রথম যেটা করণীয় ছিল সেটা ছিল একটা থাকার জায়গার ব্যবস্থা করা। তো যেহেতু আমরা রাত্রি যাপন করব আগেই বলেছি, তাই আমরা কি করেছিলাম, মেন গেটে না নেমে 4 নম্বর গেটে নেমেছিলাম। তোমরা যদি 4 নম্বর গেটে নামো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর হোটেল বা ভবন, যেগুলোকে বলে, পরপর পেয়ে যাবে। এমনকি 4 নম্বর গেটে নামলেই গেটের সামনেই তোমরা নামহট্ট ভবন থেকে শুরু করে অনেকগুলো ভবন পেয়ে যাবে পরপর। কিন্তু যদি তোমরা মেন গেটে নামো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনেকটাই হাঁটতে হবে। আর মেন গেটের সামনে তোমরা কিন্তু ক্যাম্পাসের মানে মায়াপুর ক্যাম্পাসের ভেতরে কিন্তু কোনো টোটো পাবে না, কিন্তু 4 নম্বর গেটের সামনে তোমরা টোটোও পেয়ে যাবে, যেগুলো মায়াপুরের যে ভেতরের ক্যাম্পাস তার মধ্যেই চলে। তা সেই সব টোটোতে উঠেও তোমরা যদি বলো যে তোমাদের নির্দিষ্ট কোনো ভবনে নিয়ে যেতে, তারা কিন্তু নিয়ে যাবে। তো আমরা যেটা করেছিলাম, 4 নম্বর গেটে নেমে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম এবং টোটোতে করেই ভবনের সামনে চলে গিয়েছিলাম। টোটো ভাড়া কিন্তু 10 টাকা মাত্র পড়েছিল। মায়াপুরে প্রচুর ভবন রয়েছে, আমি পরবর্তীকালে সমস্ত ভবনের ডিটেলস নিয়েও একটা ভিডিও করব। বর্তমানে আমি তোমাদের যেহেতু একটা বাজেট ট্রিপ বলছি, তাই সবথেকে কমে যে ভবনটা রয়েছে সেটা হলো গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, এইগুলো, যেগুলোতে তোমরা মাত্র 200 টাকার বিনিময়ে 4 জন থাকতে পারবে। তবে বাথরুমটা কিন্তু হবে অ্যাটাচ। তো চলো এবার তোমাদেরকে নেক্সট আমি গৌরাঙ্গ কুটির বা নিত্যানন্দ কুটিরের একটা রুম দেখিয়ে দিই। আমি তোমাদেরকে এখানে নিত্যানন্দ কুটিরেরই একটা রুম দেখাচ্ছি, যার মূল্য ছিল 200 টাকা করে। তো সেই রুমটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই নিত্যানন্দ কুটিরে থাকার একটি সুবিধা হলো, নিত্যানন্দ কুটিরে যাওয়ার পথেই পড়ে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু প্রতিদিন প্রচুর ভক্তদেরকে বিনামূল্যে সেবা দেওয়া হয়। এখানটায় তোমরা সকালে, দুপুরে এবং রাতে 3 বেলায় কিন্তু বিনামূল্যে খেতে পারবে, কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এসে তোমাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। কুপনটি ফ্রিতেই দেওয়া হয়, কিন্তু তার কিন্তু একটা লম্বা লাইন পড়ে। এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। আর এই গৌরাঙ্গ কুটিরে 2 ধরনের রুম রয়েছে, বেড়ার ঘর এবং পাকা ঘর, ওপরে অ্যাডবেস্টার দেওয়া। এখানে আমি তোমাদের সাথে নিত্যানন্দ কুটিরের একটা রুম শেয়ার করলাম। এটা কিন্তু 200 টাকার রুম, যেখানে 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। এবং এখানে মিনিমাল যেটুকু ফেসিলিটি, অর্থাৎ চার্জিং পয়েন্ট, একটা আয়না এবং তার সাথে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড কিন্তু দেওয়া রয়েছে। বাথরুমটা কিন্তু তোমাদেরকে কমন ইউজ করতে হবে। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তবে আরও ডিটেলসে, আরও ভালোভাবে অনেকগুলো ভবনের ডিটেলস আমি এরপর তোমাদেরকে দেখাবো। তো এরপর আমরা চলে গিয়েছিলাম সরাসরি সন্ধ্যারতি দেখতে, কারণ আমাদের এখানে পৌঁছাতেই প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো। একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যারতি দেখতে। তোমরা যদি মনে করো যে চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যারতি দেখবে, তাহলে কিন্তু 6টা থেকে সন্ধ্যারতি শুরু হয় শীতকালে, গরমকালে 6:30 থেকে। তোমরা কিন্তু তার একটু আগে থেকেই লাইন দেবে, কারণ প্রচুর লাইন পড়ে। মোবাইল
আর জুতো জমা দেওয়ার লাইনও বেশ লম্বা পড়ে, তারপর চেকিংয়ের লাইন পড়ে। তো একটু আগে থেকে লাইন না দিলে কিন্তু ঢুকতে দেরি হয়ে যাবে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare। চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যারতি দেখার পরে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম গদা ভবনে কুপন নিতে। গদা ভবনে রাতে ডিনারের জন্য 50 টাকা করে কুপন পাওয়া যায়। তো আমরা 50 টাকার কুপন কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো গদা ভবনের ভেতরে কিন্তু বেশ বড় এরিয়া রয়েছে খাওয়া দাওয়ার জন্য। নিচে বসারও ব্যবস্থা রয়েছে, বয়স্ক মানুষদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। তো গদা ভবনে 50 টাকার যে কুপনটা থাকে তাতে রাতে কি থাকে সেটা এবার তোমাদেরকে দেখাবো। আর আরও একটা কথা বলে রাখি, গদা ভবনে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। আমার ছোট বেবি থাকার কারণে আমি কিন্তু যেতে পেরেছিলাম না, তাই 10 টাকা এক্সট্রা চার্জ দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু আমার খাবারটা পার্সেল করিয়ে নিয়ে এসেছিলো। পার্সেলেও সেম একই জিনিস দেওয়া হয়, শুধু পার্সেলের চার্জ হিসেবে 10 টাকা এক্সট্রা নেওয়া হয়েছিল। এটা হচ্ছে গদা ভবন থেকে আমার জন্য পার্সেল নিয়ে এসছে আমার হাজব্যান্ড। আমি যেহেতু ছোটো বেবি নিয়ে যেতে পারিনি, তাই জন্য সুন্দর করে পার্সেল করে দিয়েছেন ওনারা। পার্সেলের জন্য কি কিছু এক্সট্রা চার্জ নিয়েছে? 10 টাকা পার্সেলের জন্য। এমনি কুপন চার্জ কত নিল জানো আমাদের? 50 টাকা। আর তার সাথে পার্সেলের জন্য এক্সট্রা 10 টাকা নিয়েছে। তো এখানে রয়েছে 2টো রুটি, ভাত, তার সাথে রয়েছে ডাল, ঘুগনি, এটা কি গো? তরকারি, কিছু একটা সবজি আর একটা মিষ্টি। আর এর মূল্য নিয়েছে 50 টাকা। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম গোশালা দেখতে। নিত্যানন্দ কুটিরে থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরে একটু হাঁটলেই তোমরা পৌঁছে যাবে গোশালাতে। তো আমরাও গোশালাতে চলে গিয়েছিলাম। আর গোশালার সামনেই প্রচুর স্টল থাকে, যেখান থেকে তোমরা কিন্তু ঘি এবং বিভিন্ন সামগ্রী কিনতে পারবে। আর আমি এই প্রথমবার দেখলাম মায়াপুর ক্যাম্পাসের ভেতরে কিন্তু গরুর গাড়িও চলে। এগুলো সাধারণত ওই গোশালার দিক থেকেই আসছিল। আর আরও একটা জিনিস দেখলাম, এই ক্যাম্পাসের ভেতরেই কিন্তু স্কুলও রয়েছে। এই যে পাঁচিল দেওয়া যেটা দেখছো, সেটা কিন্তু আসলে একটা স্কুল। তোমাদেরকে স্কুলের যে মেন গেটটা সেটা দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে গোশালাতে। এই দেখো লেখা রয়েছে বিদ্যাপীঠ। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কুল। গোশালাতে রয়েছে বিভিন্ন প্রজাতির গরু এবং রয়েছে গোসেবার ব্যবস্থা। তোমরা যদি গোসেবা দিতে চাও তার চার্টটাও তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। আর এই নিচে এই দোকানটা থেকে তোমরা চাইলে কিন্তু প্রয়োজনীয় কিছু সামগ্রীও কিনতে পারো। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের আশেপাশে ভ্রমণ করার জন্য। মায়াপুরের আশেপাশেও কিন্তু বেশ কতগুলো মন্দির, মঠ ইত্যাদি রয়েছে।
তো মায়াপুরের আশেপাশে ঘুরে দেখার জন্য আমরা যে টোটোটা নিয়েছিলাম সেটা চেয়েছিল 350 টাকা, আমরা বার্গেনিং করে সেটা ঠিক করেছিলাম 200 টাকায়। তো 200 টাকা হিসেবে 4 জনের পার হেড পড়েছিল 50 টাকা করে। তো ফার্স্টেই আমরা যে মন্দিরটায় গিয়েছিলাম সেটা ছিল শিবডোবা। মন্দিরটা খুবই সুন্দর, ভেতরে সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এবং শিব পার্বতীর বিগ্রহ সহ একটি বড় শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দর ছিল মন্দিরটি, ভেতরে অবশ্যই ক্যামেরা অ্যালাউড ছিল না। তো এখানে দেখো শ্রী শিবডোবার মাহাত্ম্য লেখা রয়েছে, কেন এই জায়গাটিকে শিবডোবা বলা হয় ইত্যাদি লেখা রয়েছে। তোমরা কিন্তু মায়াপুরের আশেপাশে বেশ কয়েকটি মন্দির আছে, ঘুরে দেখতে পারো। যদিও আমরা সময়ের অভাবে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারিনি, তাও আমরা 1 ঘন্টা 15 মিনিট ঘুরেছিলাম, যাতে আমরা বেশ 6-7টা মতন মন্দির ঘুরে দেখেছিলাম। তারপর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটির নাম যদিও বর্তমানে আমার মনে পড়ছে না, কিন্তু এখানে কিন্তু শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন পাহাড় সমস্ত কিছু তৈরি করা হয়েছে এবং সুন্দর একটি রাধা গোবিন্দর মূর্তিও রয়েছে মন্দিরের ভেতরে। ক্যামেরা অ্যালাউ ছিল না। এছাড়া খুব সুন্দর করে ফুলের বাগান করা রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম নিমাইয়ের জন্মস্থানে। তোমরা সকলেই জানো যে মায়াপুর আর নবদ্বীপের মধ্যে এই নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। মায়াপুরে যেরকম একটা মানে নিমাইয়ের জন্মস্থান যেরকম নবদ্বীপে রয়েছে, মায়াপুরেও কিন্তু নিমাইয়ের জন্মস্থান রয়েছে। এখন কোনটা সঠিক সেটা নিয়ে আমরা তর্ক বিতর্কে যাব না। এছাড়া এখানে অদ্বৈত আচার্যের মন্দির, আরও ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে। একটি জগন্নাথ মন্দিরও রয়েছে। আমরা ভেবেছিলাম যে সেটাতে যাব, কিন্তু সেটা মায়াপুর থেকে একটু বাইরের দিকে হওয়ায় সেটা যেতে অনেকটা সময় লাগবে, তাই আর আমরা সেটায় যেতে পারিনি। কিন্তু কাছাকাছিও বেশ অনেকগুলো মন্দির রয়েছে যেগুলো ঘুরতে তোমাদের 1.5 থেকে 1.25 ঘন্টা আরামসেই লেগে যাবে। তো এটাই হলো সেই জায়গা যেটা নিমাইয়ের জন্মস্থান নামের মায়াপুরেও বিখ্যাত। তো দেখতেই পাচ্ছ এখানে নিমাইয়ের পিতা ও মাতার ছবি মানে মূর্তি স্থাপন করা রয়েছে এবং তার সাথে এখানে রাধা গোবিন্দ অষ্টসখী মন্দিরও রয়েছে। এবার আমরা সমস্ত কিছু শেষ করার পর ফাইনালি চলে এসেছি মূল গেটে, কারণ কালকে আমি 4 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, তাই আজকে আমরা মূল গেটে নেমেছিলাম। মূল গেটে নেমেই তোমরা এখানে অখণ্ড হরিনাম সংকীর্তনের যে ভজন কুটির সেটা দেখতে পাবে, যেখানে সব সময় সংকীর্তন চলতে থাকে, কখনোই বন্ধ হয় না। রাম রাম Hare Krishna, Hare আর এই কুটিরের ঠিক উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে লম্বা লাইন দেওয়া স্টলগুলো, যেখানে তোমরা সমস্ত ভবনের কুপন পেয়ে যাবে, যেগুলো সাধারণত মানে লাঞ্চের কুপন হয়। তো এখানে লাঞ্চের কুপনের পুরো লম্বা লাইন দেওয়া এবং মন্দিরের যে আরতি ভোগারতি সমস্ত কিছুর টাইমও দেওয়া রয়েছে। তো এগুলোর সাথে সাথে তোমরা বিভিন্ন রকম কুপন এখানে দেখতে পেয়ে যাবে। যেরকম ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এখানে গদা ভবনের কুপন রয়েছে 80 টাকার এবং 50 টাকার। তারপরে গীতা ভবনের কুপন, গদা ভবনের কুপনে 80 টাকায় তোমরা সাদা ভাত, ভেজ ডাল, পকোড়া, রুটি, মিক্স সবজি, পনির, পায়েস পাচ্ছ। 50 টাকা সাদা ভাত, ডাল, রুটি, মিক্স সবজি, রসা সবজি, মিষ্টি পাচ্ছ। এরপর এগিয়ে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে আরও বিভিন্ন রকম কুপন, যেমন এখানে দেখো তোমরা নামহট্ট ভবনের কুপন, যেখানে সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির সবজি, পায়েস রয়েছে। এরপর আরও এগিয়ে গেলে তোমরা গীতা ভবনের কুপন, এই তো গীতা ভবনের কুপন, যেখানে অন্ন, ডাল, ভেজ পকোড়া, রুটি, ড্রাই সবজি, পনির এবং পরমান্ন রয়েছে। আরেকটু এগিয়ে গেলে তোমরা আরও কুপন দেখতে পাবে, যেখানে এখানে খিচুড়ি, অন্ন, সবজি, ডাল, বিভিন্ন রকম কুপন রয়েছে। তো তোমরা তোমাদের বাজেট এবং সামর্থ্য অনুযায়ী কিন্তু কুপন কিনে নেবে। আমরা সেদিন নিয়েছিলাম গীতা ভবনের কুপন, কারণ আগের দিন আমরা গদা ভবনে রাতে যেহেতু রাত্রেবেলা প্রসাদ পেয়েছিলাম, তো আমাদের ইচ্ছে ছিল যে এবার গীতা ভবনে আমরা দেখতে চাই যে কীরকম প্রসাদ। তো গীতা ভবনে আমরা কুপন নিয়েছিলাম, যেটা আমাদের 70 টাকা করে পড়েছিল। তো তারপর আমরা ক্যাম্পাসের চারিদিকটা একটু ঘুরে দেখলাম। এবার তোমাদেরকে বলে রাখি, অনেকেই আছো নতুন মন্দির দর্শন করতে চাও, তো সকালবেলা ঠিক 12টার সময় যখন ভোগারতি শুরু হয় তখনই কিন্তু নতুন মন্দিরেরও গেট খোলে। নতুন মন্দিরের গেট খোলে এবং নতুন মন্দিরের ওই সামনেই রয়েছে তোমার টিকিট কাউন্টার, যেখানে 50 টাকা করে কিন্তু
টিকিট বিক্রি হয়। তো আমরা যেহেতু এর আগেও মায়াপুর দর্শন করেছি, তাই আমরা এইবারটা মায়াপুরের অন্যান্য মন্দিরগুলোতে না গিয়ে এই নতুন মন্দির দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো 50 টাকা করে আমরা কুপন কেটে নিয়েছিলাম। 50 টাকা করে কুপন কেটে নিয়ে আমরা যখন গেট ওপেন হয় তখন ভেতরে যাই, এবং ভেতরে একজন গাইড রয়েছে। তো গাইড সেরকম কিছুই না, মন্দির সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিল যে মন্দিরটা কবে কমপ্লিট হবে, যেটা ওনারা বলেন যে 2027-এর শেষে মন্দির কমপ্লিট হবে এবং নতুন কোনো বিগ্রহ স্থাপন হবে না, পুরনো বিগ্রহই এখানে শিফট করা হবে। তো ওপর থেকে একদম ওপর থেকে ভিউটা এরকম দেখা যায়। ভেতরে তোমরা ইচ্ছে হলে প্রবেশ করতে পারো, কিন্তু সত্যি কথা বলতে ভেতরে এখনও কাজ আমার ধারণা বলে 30% কমপ্লিট হয়নি। প্রচুর কাজ বাকি রয়েছে। দেখার মতন এইটুকুনি রয়েছে যে কি বিশাল একটা সাম্রাজ্য গড়ে উঠছে। এইটুকুই তোমরা দেখলে হয়তো ভাবতে পারবে যে এত সুন্দর একটা সাম্রাজ্য গড়ে উঠতে চলেছে। যখন এটা কমপ্লিট হবে তখন না জানি কতই সুন্দর লাগবে। তো ভেতরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, নরসিংহ দেবের যেইটুকুনি জায়গা কমপ্লিট হয়েছে সেই জায়গাটুকু তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই মূল জায়গাটা যেটা দেখার জন্য সকলে আগ্রহী হয়ে রয়েছে। এই জায়গাটা অনেকটাই কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে নরসিংহদেবের সিংহাসন তৈরি হয়েছে এখানটায়, এবং এই মন্দিরটা নরসিংহ মন্দির হবে। তো এখানটা থেকে এইটুকু আন্দাজ করা যায় যে কত সুন্দর, কত ভৈব এই মন্দিরটা গড়ে উঠছে ধীরে ধীরে। তোমরা যদি ওপরের একদম ওপরের ডোমটা দেখো অবাক হয়ে যাবে যে কত সুন্দর কারুকার্য করা হচ্ছে। তো এটা যখন কমপ্লিট হবে তখন সত্যিই এটা একটা দেখার মতন জিনিস হতে চলেছে। তো এইটুকুনি জাস্ট কমপ্লিট হয়েছে, সেখানেও আমাদের খুব বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, 5 মিনিটও না, ইভেন 1 থেকে 2 মিনিট। আর আমি সাজেস্ট করব ভেতরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে না যেতে, প্রচুর ধুলো। কারোর যদি অ্যাজমা থাকে সেও যেন না যায়। বুঝতে পারলাম এখনো এখানে কাজ প্রচুর বাকি। যেটুকুনি দর্শন করার মতন রয়েছে সেটুকুনি বলতে কিছুই না, শুধুমাত্র ওই কয়েকটা পিলার তৈরি হয়েছে আর প্রচণ্ড ধুলো এখানে। তো এখানে কাজ শেষ হতে এখনো বহু বছর লাগে। আর নরসিংহ মন্দির থেকে বেরিয়ে আসলে এই যে জায়গাটা, এখানেই হচ্ছে মূল মন্দির তৈরি হবে। এইখানটাতেই শ্রীকৃষ্ণ, রাধিকা এবং তার অষ্টসখী নিয়ে যে মন্দিরের যে মূর্তিটা আমরা চন্দ্রোদয় মন্দিরে এখন দেখতে পাই, সেটা শিফট হয়ে এই ভেতরটাতেই আসবে। তো চলো এবার আমরা প্রসাদ গ্রহণের দিকে এগিয়ে যাই। আমি আগেই বলেছিলাম যে আমি গীতা ভবনের কুপন নিয়েছিলাম 70 টাকার বিনিময়। তো আমরা এবার গীতা ভবনের দিকে এগিয়ে চলবো, কারণ মন্দির দেখার পর, মন্দির দেখে আমরা বেরিয়েছিলাম 12টা 20-তে। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ভোগারতি দেখতে। ভোগারতি দেখতে আমরা যখন প্রবেশ করি, তোমরা যদি কেউ ভোগ পেতে চাও, একদম ভোগ মানে যেটা ঠাকুরের সামনে নিবেদন করা হয়, তাহলে তোমরা কিন্তু ভোগারতির ওখানে উপস্থিত থাকবে। ভোগারতি শেষ হলে সাথে সাথে ভোগের থালি মন্দিরের বাইরে, মানে মন্দিরের বাইরে বলতে কি একদম বাইরে না, মন্দির প্রাঙ্গণের থেকে বাইরে বারান্দাটায় চলে যায়, এবং সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু ভক্তরা হাতে হাতে ভোগ গ্রহণ করে। তো চলো এবার এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি গীতা ভবনে প্রসাদ গ্রহণ করতে। এখানে আমাদেরকে দেওয়া হয়েছে একটা বেগুনি, তার সাথে মিক্সড ভেজ এবং ডাল, দেওয়া হয়েছিল পনির, একটা করে রুটি এবং পরমান্ন, যেটা তোমরা লিস্টে আগেই দেখেছিলে। প্রসাদ গ্রহণ করেই কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি রওনা হওয়ার উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা একটা ক্যাম্পাসের টোটোই নিয়েছিলাম গেট অবধি যাওয়ার জন্য। তারপর সেখান থেকে খেয়া পার হয়ে কৃষ্ণনগর। তোমাদেরকে এখানে আমি একটা প্রাইস চার্ট প্রোভাইড করে দিয়েছি, যেটা মোটামুটি একটা মিনিমাম খরচায় তোমরা কিন্তু ঘুরতে পারবে। তোমরা যদি দিনে 1 বার বা 2 বার অন্নদান কমপ্লেক্স থেকে প্রসাদ গ্রহণ করো, সেক্ষেত্রে কিন্তু বাজেটটা আরও কমে যাবে। আর তোমরা যদি চাও কেউ আরও ভালো ভবনে বা হোটেলে থাকতেই পারো। সমস্ত ভবন সম্পর্কে একটা ডিটেল ভিডিও আমি এরপরে আপলোড করব। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঘুরতে থেকো। টাটা।